হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। 10ই এপ্রিল 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজ আমরা চর্চা করব। ইচ অ্যান্ড এভরিবডি সকলকে বলবো ভিডিওটিতে যুক্ত হওয়ার সাথে সাথে ভিডিওটিতে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, প্রতিদিন আমাদের সাথে যুক্ত হতে হবে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো, সেখানে চলে এসেছে আমাদের সরকারি চাকরির প্রস্তুতির জন্য সমস্ত পরীক্ষার প্রস্তুতি তোমরা একটা ব্যাচ থেকে নিতে পারবে এখন, সেটি হচ্ছে 7.0 ব্যাচ, যেখানে তোমরা WEP, কেপি, এসএসসি, পিএসসি, রেলওয়ে সহ সমস্ত ধরনের এক্সাম একটা ব্যাচ থেকেই কভার করতে পারবে। থিওরি ভিত্তিক ক্লাস সাথে প্লাস প্র্যাকটিস ক্লাস, পিডিএফ, মক টেস্ট সবকিছুই তোমরা সেখানে পাবে। সেরা গাইডেন্স আমাদের শিক্ষকরা তোমাদের প্রোভাইড করবে সেখানে। 6 মাসের কোর্স হতে চলেছে, লং টাইম ধরে এখানে ক্লাস চলবে। বর্তমানে এখানে কিন্তু অফার চলছে, তো অবশ্যই অফারের মধ্যে যুক্ত হলে তুমি কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবে। চলো আমরা শুরু করি আজকের আমাদের চর্চা বা কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার ক্লাস। ফার্স্ট প্রশ্ন, বিশ্ব হোমিওপ্যাথি দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? প্রতি বছর বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10ই এপ্রিল। ডিয়ার স্টুডেন্টস, এই বছরে অর্থাৎ 2026-এও এটা পালন করা হয়েছে। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে ইজ সেলিব্রেটেড অবজার্ভড অন এপ্রিল 10 এভরি ইয়ার। নেক্সট কোশ্চেন ইজ, ইরান, আমেরিকা, যুক্তরাষ্ট্র সম্প্রতি যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং সেই ইরান, আমেরিকা, যুক্তরাষ্ট্র কোন দেশের মধ্যস্থতায় 2026 সালের এপ্রিল মাসে যুদ্ধ বিরতি বা শান্তি আলোচনায় সম্মতি জানিয়েছে? দেখো, সম্প্রতি বেশ কয়েকদিনের একটা যুদ্ধবিরতি জানানো হয়েছে ইরান এবং আমেরিকার পক্ষ থেকে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল যে প্ল্যাটফর্ম আছে সেখানে তিনি একটা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন এবং ডিয়ার স্টুডেন্টস, ইরানও সেটাতে সম্মতি জানিয়েছে। তো এখানে মধ্যস্থতা করছে যে দেশটি, সেটা হচ্ছে পাকিস্তান। ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইরান হ্যাভ অ্যাগ্রিড টু এ কন্ডিশনাল 2-week সিজফায়ার মিডিয়েটেড বাই পাকিস্তান। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং ইউনাইটেড স্টেটস, আমেরিকা যুক্তরাষ্ট্র দুজনে অ্যাগ্রি করেছে, সম্মতি জানিয়েছে শর্ত সাপেক্ষ বা কন্ডিশনাল শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতিতে। ওকে, এটা 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি বা তোমার হচ্ছে সিজফায়ার হতে চলেছে। চলো এর পরবর্তী প্রশ্ন, আমরা 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2026 সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোন দেশ এ আয়োজিত হচ্ছে? দু সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ যে দেশে আয়োজিত হচ্ছে সেটি হলো কিরগিজস্তান। মধ্য এশিয়াতে অবস্থিত একটি দেশ কিরগিজস্তান, রাজধানী বিশকেক। তো এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2026 ইন বিশকেক, কিরগিজস্তান। বিশকেক যেটা কিরগিজস্তানের রাজধানী, সেখানে আয়োজিত হচ্ছে। চলো পরবর্তী আমাদের 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী আমেরিকার মর্যাদাপূর্ণ টেনেসির গভর্নরের পদে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে দীপ জারিওয়ালা। অপশন বিতে আমরা তাকে পেয়ে যাচ্ছি। ইন্ডিয়ান অরিজিন সায়েন্টিস্ট দীপ জারিওয়ালা সিকিউর প্রেস্টিজিয়াস টেনেসি গভর্নর চেয়ার। তো তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন বিজ্ঞানী যিনি সম্প্রতি টেনেসি গভর্নর পদে নিযুক্ত হয়েছেন, দীপ জারিওয়ালা। নেক্সট আমরা পরেরটাতে দেখব। বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট রিসেন্টলি বার হয়েছে এবং বিশ্ব ব্যাংক একটা পূর্বাভাস করেছে যে 2026-27 অর্থবর্ষে ভারতের জিডিপির প্রবৃদ্ধির হার কত হতে চলেছে। এটা বিশ্ব ব্যাংক একটা পূর্বাভাস দিয়েছে। তো তাদের পূর্বাভাস অনুযায়ী ভারতের জিডিপি বৃদ্ধির হার এই ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ 2026-27 কত হতে চলেছে। মনে রাখবে, এর আগেও তারা কিন্তু একবার পূর্বাভাস দিয়েছিল যে ভারতের জিডিপি প্রবৃদ্ধির উপরে বা ভারতের জিডিপি গ্রোথ রেটের উপরে। প্রথমে তারা জিডিপি গ্রোথ রেট দিয়েছিল 6.3%, ঠিক আছে।
কিন্তু সেটা তারা চেঞ্জ করে বর্তমানে 6.6% করেছে, যে ভারতের জিডিপি গ্রোথ রেট এটা হতে চলেছে। ওয়ার্ল্ড ব্যাংক রিলিজেস ইন্ডিয়াস গ্রোথ forecast from 6.3 to 6.6% ফর কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। তো বর্তমান এই অর্থবর্ষের জন্য, অর্থাৎ 2026-27 অর্থবর্ষের জন্য তারা ভারতের যে জিডিপি গ্রোথ রেট সেটাকে ডিয়ার স্টুডেন্টস কি করেছে, তার পূর্বাভাস তারা কিন্তু আগে 6.3% দিয়েছিল, এখন সেটা বাড়িয়ে তারা 6.6% করেছে। অলরাইট, চলো এর পরবর্তী প্রশ্ন আমাদের 6 নম্বর। সম্প্রতি মেটা তোমরা জানো নিশ্চয়ই, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি। তো সেই মেটা কোন এআই মোডটি লঞ্চ করেছে, যা মূলত সৃজনশীল কন্টেন্ট তৈরির জন্য ডিজাইন করা হয়েছে? মেটার অলরেডি আমরা দেখব একটা এআই মোড আছে যেটাকে লামা 3 বলা হয়। জেমিনি হচ্ছে গুগলের, তো এটা হবে না। সোরা হচ্ছে চ্যাট জিপিটি কোম্পানি বা ওপেন এআই কোম্পানির একটা এআই, ঠিক আছে। সো এখানে সঠিক উত্তর হচ্ছে মাউস স্পার্ক হচ্ছে কি একটা এআই যেটা মেটা রিসেন্টলি লঞ্চ করেছে। মেটা লঞ্চ ইটস ফার্স্ট এআই মোড ফ্রম মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাব আন্ডার আলেকজান্ডার ওয়াং এর আন্ডারে মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাব তারা সম্প্রতি একটা নতুন এআই মোড লঞ্চ করেছে, কল্ড ইট দা মাউস স্পার্ক। এটার নাম কি? মাউস স্পার্ক। এটা তাহলে মেটার একটা এআই। অলরাইট, চলো এরপরেরটা। আর্টেমিস 2 মিশনের অংশগ্রহণকারী 4 জন মহাকাশচারীর মধ্যে প্রথম নারী হিসাবে কে ইতিহাস গড়তে চলেছেন? দেখো, আর্টেমিস 2 মিশন এটা হচ্ছে নাসা দ্বারা পরিচালিত একটি মিশন। এই মিশনের লক্ষ্য হচ্ছে কি, এই মিশনটা অলরেডি এপ্রিল মাসে লঞ্চ করা হয়েছে এবং 4 জন অ্যাস্ট্রোনট ইতিমধ্যে যাত্রা শুরু করে দিয়েছে, যাত্রা করাও প্রায় শেষ হয়ে গেছে চাঁদের উদ্দেশ্যে। তারা চাঁদের যে কক্ষপথ, সেই চাঁদের কক্ষপথের মধ্যে গিয়ে চাঁদকে আকাশ থেকে কিন্তু পর্যবেক্ষণ করবে, চাঁদের আবহাওয়া সম্পর্কে তারা পর্যবেক্ষণ করবে। তো এদের ভিতরে 4 জন যে আছে তাদের ভিতরে একজন নারী হচ্ছেন কে? ক্রিস্টিনা কোচ। দেখো, নাসা অ্যাস্ট্রোনট ক্রিস্টিনা কোচ ইজ দ্য মেকিং হিস্টরি অ্যাজ দ্য ফার্স্ট ওমেন টু ট্রাভেল বিয়ন্ড লো আর্থ অরবিট। ঠিক আছে, তো আমাদের পৃথিবীর যে নিম্ন কক্ষপথ সেটার বাইরে যাওয়া ডিয়ার স্টুডেন্টস প্রথম মহিলা পুরো আমাদের যদি দেখি বিশ্বের মধ্যে, সেটা হচ্ছে এই ক্রিস্টিনা কোচ হয়েছেন। এবং ফ্লাই অ্যারাউন্ড দ্য মুন অন দ্য আর্টেমিস 2 মিশন, তিনি প্রথম মহিলা যিনি মুন বা চাঁদের আশেপাশে কিন্তু ঘুরেছেন। তো দুটো তিনি এখানে রেকর্ড করেছেন। ফার্স্ট ওয়ান হচ্ছে কি পৃথিবীর লোয়ার অরবিটের বাইরে তিনি গেছেন, হ্যাঁ, এবং সেকেন্ড হচ্ছে ফ্লাই অ্যারাউন্ড দ্য মুন অন দ্য আর্টেমিস 2 মিশন। আর্টেমিস 2 মিশন তাহলে কারা লঞ্চ করেছে? নাসা কিন্তু লঞ্চ করেছে। এটা থেকে মনে রাখতে হবে, পরীক্ষায় আমাদের প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, আর্টেমিস 2 মিশনটা কার? সেটা হচ্ছে নাসার মিশন, চাঁদকে পর্যবেক্ষণ করার জন্য, চাঁদে মানব যাত্রার একটা মিশন তাদের এটা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য পিএলআই স্কিমটি মূলত কোন কেন্দ্রীয় মন্ত্রকের তত্ত্বাবধানে পরিচালিত হয়? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য পিএলআই স্কিমটি মূলত খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক যেটা আছে, হ্যাঁ, মানে ফুড প্রসেসিং মিনিস্ট্রি, দ্য প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ স্কিম বা পিএলআই স্কিম ফর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ তত্ত্বাবধানের জন্য ডিয়ার স্টুডেন্টস লঞ্চড বাই দ্য মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দ্বারা এটাকে লঞ্চ করা হয়েছে। আচ্ছা, এই মন্ত্রকের দায়িত্বে কে আছে? ইনি হচ্ছেন চিরাগ পাসওয়ান, যিনি বর্তমানে ভারতের খাদ্য ও প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্বে আছেন। 2026 সালে ভারতের 3 বাহিনীর যৌথ সেমিনার রণ সংবাদ এটা কোথায় আয়োজিত হচ্ছে? ভারতের 3টে বাহিনী, নৌবাহিনী, বায়ুবাহিনী এবং আরেকটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে সেনাবাহিনী আছে, ইন্ডিয়ান আর্মি। তো ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড ইন্ডিয়ান নেভি, তাদের 3 জনের যৌথ সেমিনার রণ সংবাদ এটা আয়োজিত হচ্ছে বেঙ্গালুরুতে। দেখো, দ্য 3 সার্ভিস
seminar Run Samad is scheduled to be held on April 9 to 10. তো এপ্রিল 9 and 10 এ এটা কিন্তু আয়োজিত হতে চলেছে, অলরেডি শুরু হয়ে গেছে এটা। অ্যান্ড 2026 অ্যাট দ্য এয়ারফোর্স ট্রেনিং কমান্ড বেঙ্গালুরু। তো এটা আয়োজিত হচ্ছে কোথায়? ভারতবর্ষের এয়ারফোর্স বিমান বাহিনীর একটা ট্রেনিং কমান্ড বেঙ্গালুরুতে অবস্থিত আছে, সেখানে এটা আয়োজিত হয়েছে। চলো, সম্প্রতি ভারতের কোন সংস্থা ভারতীয় সড়কের ধারে, ভারতের যে জাতীয় সড়কগুলো আছে সেই জাতীয় সড়কের ধারে আরোগ্য বন তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে? কোন সংস্থা আরোগ্য বন তৈরির কথা ঘোষণা করেছে? রাইট অ্যান্সার হবে আমাদের 10 নম্বর কোশ্চেন্সের ক্ষেত্রে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI, to develop Arogya Van along highway to boost biodiversity and promote medicinal plant. অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস, বলা হচ্ছে NHAI এই উদ্যোগটা নিয়েছে কেন, আরোগ্য বনের পরিকল্পনা কেন তারা ঘোষণা করেছে? জীব বৈচিত্র্যকে বৃদ্ধি করার জন্য, বায়োডাইভার্সিটিকে বুস্ট করার জন্য, প্রবৃদ্ধি করার জন্য বায়োডাইভার্সিটিকে, এবং মেডিসিনাল প্লান্ট যেগুলো আছে, ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ, সেগুলোকে প্রমোট করার জন্য, তাই তো, প্রচার করতে বা প্রমোট করতে। এটাই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আমাদের আজকের 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। এই ছিল 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা জিকে প্রশ্নে আসি। চলো দেখা যাক কি কি জিকে প্রশ্ন আছে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো যারা এখনো ডাউনলোড করোনি, এবং চেক আউট করো সেখানে আমাদের নতুন নতুন ব্যাচগুলোকে। চলো, আমাদের প্রথম প্রশ্ন একটা রাজধানী রিলেটেড প্রশ্ন। ওমান। ওমান দেশটা কোথায় আছে? আরব উপদ্বীপ অঞ্চলে অবস্থিত একটা দেশ হচ্ছে ওমান দেশ। তো এই যে ওমান, এর রাজধানী হচ্ছে মাস্কাট। তো মাস্কাট নিম্নলিখিত কোন দেশের রাজধানী? ওমানের রাজধানী। ঠিক আছে, তো আমি উত্তরটা বলেই দিলাম আগে থেকেই। ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা। সানা হচ্ছে ইয়েমেনের রাজধানী। সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইয়েমেনেরই ওমানেরই একটা প্রতিবেশী আমরা দেশ দেখতে পাবো, সংযুক্ত আরব আমিরাত। অ্যান্ড সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবুধাবি, তাদের রাজধানীর নাম। আচ্ছা, নেক্সট হচ্ছে সৌদি আরবের রাজধানীর নাম কি? স্যার, রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী, তাই না? এই রিয়াদে কিন্তু 2034 সালে আমাদের কি হতে চলেছে? 2034 সালের ফিফা বিশ্বকাপ হবে। ফিফা বিশ্বকাপ হবে। আর কি হবে? এই রিয়াদেই অনুষ্ঠিত হতে চলেছে 2034 সালে আরেকটা গেমস, সেটাকে আমরা বলছি ডিয়ার স্টুডেন্টস 34 নয়, মাফ করবে, 34-এ ওটা লাস্ট আমাদের এশিয়ান গেমস কবে হয়েছিল জানো? এশিয়ান গেমস আমি তো ভুলে যাচ্ছি, এটা এশিয়ান গেমস হয়েছিল আমাদের 2026-এ হবে মেবি এশিয়ান গেমস, তারপরে 2030-এ, হ্যাঁ 2034-এ এশিয়ান গেমসও হতে চলেছে। ঠিক আছে, 2034-এ এশিয়ান গেমস কোথায় হতে চলেছে? রিয়াদে হতে চলেছে। 2026-এ এশিয়ান গেমস হবে জাপানের নাগোয়াতে। আচ্ছা, তারপরে 2030 সালের এশিয়ান গেমস হতে চলেছে কাতারের দোহাতে। আর 2034 এশিয়ান গেমস হবে রিয়াদ শহরে, যেটা সৌদি আরবের রাজধানী। ডাউনিং স্ট্রিট, এতদিন আমরা বিভিন্ন স্ট্রিট সম্পর্কে পড়েছি, যেমন ওয়াল স্ট্রিট, তাই তো? ওয়াল স্ট্রিটের নাম শোনোনি এমন কিন্তু কেউ নেই। এটা ওয়াল স্ট্রিট কোথায় আছে? ওয়াল স্ট্রিট কোথায় আছে? ওয়াল স্ট্রিট হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত আছে ওয়াল স্ট্রিট, তাই তো? একদমই। ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত? শেয়ার মার্কেটের জন্য বিখ্যাত। তেমনই ডাউনিং স্ট্রিট কোথায় আছে? লন্ডনে অবস্থিত আছে, যুক্তরাজ্যের। আমাদের ভারতবর্ষেও আছে, যেমন দালাল স্ট্রিট। দালাল স্ট্রিট কোথায় আছে যেন? দালাল স্ট্রিট মুম্বাইতে অবস্থিত আছে, তাই তো? মুম্বাইয়ের দালাল স্ট্রিট। চলো এর পরেরটা দেখি। 3 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি কি ধরনের ভূমিরূপ? ফার্স্ট কথা, দাক্ষিণাত্য মালভূমি বলেই দেওয়া হয়েছে, তো সমভূমি কোনোভাবেই উত্তর হবে না। এবারে দেখো উদাহরণ দেওয়া হচ্ছে পর্বত বেষ্টিত, লাভা মালভূমি নাকি ব্যবচ্ছিন্ন মালভূমি। মালভূমিকে যদি আমরা ভাগ করি, মালভূমি না 4 প্রকারের হয়ে থাকে। ফার্স্ট কথা কি? ফার্স্ট হচ্ছে লাভা গঠিত মালভূমি, ঠিক আছে, যেটা লাভার কারণে গঠিত হয়। আরেকটা হচ্ছে কি? ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি। আর কি আছে উদাহরণ যদি বলি? আরেকটা ভাগ হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, এবং আরেকটা হচ্ছে মহাদেশীয় মালভূমি।
তাহলে কতগুলি মালভূমি হচ্ছে? মালভূমি 4 প্রকারের। এবারে দেখো লাভা গঠিত মালভূমি, উদাহরণ যদি বলি তাহলে অবভিয়াসলি দাক্ষিণাত্য মালভূমি, মারাঠা মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, এটা একটা লাভা গঠিত মালভূমির মধ্যে পড়ে। দাক্ষিণাত্য তাহলে একটা লাভা গঠিত মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি ছোট নাগপুর, একটা উদাহরণ দিচ্ছি, ছোট নাগপুর মালভূমি একটা ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পড়ে। মেঘালয় মালভূমি একটা ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পড়ে। পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হচ্ছে লাদাখ মালভূমি, একটা পর্বত বেষ্টিত মালভূমি। আচ্ছা, তিব্বত মালভূমি একটা পর্বত বেষ্টিত মালভূমির মধ্যে পড়ে। মহাদেশীয় মালভূমির উদাহরণ হচ্ছে আরব পেনিনসুলা বা অ্যারাবিয়ান যে তোমার হচ্ছে প্লাটু আছে, সেটা কিন্তু একটা মহাদেশীয় মালভূমির মধ্যে পড়ে। তো এগুলো হচ্ছে বিভিন্ন মালভূমির উদাহরণ, ঠিক আছে। চলো এরপরে আমরা নেক্সট প্রশ্ন দেখি। মানবদেহের স্যাক্রাম হাড়টি কোথায় থাকে? চলো সঠিক উত্তর হবে এটা আমাদের কোমরে থাকে। স্যাক্রাম হচ্ছে একটা হাড় যেটা আমাদের কোমরের হাড়। চলো যারা এখনো লাইক করোনি ক্লাসে দ্রুত একটা করে লাইক করে ফেলো দেখি। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্গ যুক্ত হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে। অষ্টাঙ্গিক মার্গে কি আছে দেখো, অষ্টাঙ্গিক মার্গে আছে সৎ দৃষ্টি, সৎ সংকল্প, সৎ বাক্য, সৎকর্ম, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সৎ সমাধি। এই 8টাকে আমরা সাধারণত অষ্টাঙ্গিক মার্গ বলছি। এই 8টাকে তুমি যদি গ্রহণ করতে পারো তাহলে তোমার ডিয়ার স্টুডেন্টস যে দুঃখ, তোমার যে দুর্দশা, সেটা নিবারণ হবে বলে মনে করা হচ্ছে বৌদ্ধ ধর্মমত অনুসারে। তাই এটাকে আমরা অষ্টাঙ্গিক মার্গ বলছি, ঠিক আছে। এরপরেরটা, একটি একই ক্যালেন্ডারের একই ক্যালেন্ডার মাসে যখন দ্বিতীয়বার পূর্ণিমা হয় তখন কাকে বলা হয়? তখন তাকে কি বলা হয়? একটা ক্যালেন্ডার মাসে যখন দুবার পূর্ণিমা চলে আসবে সেটাকে সাধারণত কি বলা হবে? দেখো সাধারণত মাসে একবার করেই পূর্ণিমা হয়ে থাকে, কিন্তু ক্যালেন্ডারে যদি দুইবার পূর্ণিমা হয়ে যায় এটা খুব একটা বিরল ঘটনা, ঠিক আছে। সেটাকে আমরা সাধারণত বলে থাকি ব্লু মুন, ঠিক আছে, ব্লু মুন বলা হবে। নেক্সট হচ্ছে চান্দেরির যুদ্ধ বাবরের বিরুদ্ধে কে পরিচালনা করেছিলেন? বাবরের বিরুদ্ধে আর কে ছিলেন চান্দেরির যুদ্ধে? বাবরের লাইফের প্রথমে 3টে যুদ্ধ সম্পর্কে বলি। ফার্স্ট হচ্ছে বাবর 1526-এ একটা যুদ্ধ লড়েন। হ্যাঁ, বাবর এর বাবরের কিছু যুদ্ধ, বাবরের যুদ্ধ, যে যুদ্ধগুলোতে বাবর লড়েছিলেন ভারতের উপমহাদেশে বা ভারতীয় উপমহাদেশে। 1526-এ তিনি যে যুদ্ধটা লড়েন সেটাকে বলা হয় বিখ্যাত পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। আচ্ছা, এই যুদ্ধে তার প্রতিপক্ষ কে ছিলেন? ইব্রাহিম লোদি ছিলেন, তাই তো। এরপরে তিনি আরেকটা যুদ্ধ লড়েছিলেন 1527 সালে গিয়ে, যেটাকে আমরা বলছি খানোয়ার যুদ্ধ। এটাও বাবর একদিকে ছিলেন, কিন্তু অন্যদিকে কে ছিলেন? বাবরের প্রতিপক্ষ কে ছিলেন খানোয়ার যুদ্ধে? খানোয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন ডিয়ার স্টুডেন্টস তিনি হলেন রানা সঙ্গ, ঠিক আছে। রানা সঙ্গ ছিলেন তার প্রতিপক্ষ। আচ্ছা, আরেকটা ছিল চান্দেরির যুদ্ধ। এটা হয় 1528 সালের দিকে চান্দেরির যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধটাতে বাবরের প্রতিপক্ষ ছিলেন মেদিনী রায়। অলরাইট, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রানা সঙ্গ। এটা ছিল 1527-এর খানোয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ। ইব্রাহিম লোদি ছিলেন
তার পানিপথের প্রথম যুদ্ধের প্রতিপক্ষ অপশন সিটাই পড়ে থাকছে, মেদিনী রায় 1528 সালে চান্দেরির যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন। ভারতের কোন শহরকে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেসেস বলা হয়? খুব সহজ একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে কলকাতাকে বলি সিটি অফ প্যালেসেস। নিম্নলিখিত কোন মরুভূমিতে অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি বেশি দেখা যায়? অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়িকে আমরা কি বলি? এই ধরনের বালিয়াড়ি, বালিয়াড়ি কিভাবে সৃষ্টি হয়? দেখো বালিয়াড়ি, বালিয়াড়ি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস বায়ুর সঞ্চয়ের ফলে, সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট হয়। তো এখন বালিয়াড়ি বিভিন্ন হয়, সমান্তরাল বালিয়াড়িকে আমরা শিব বালিয়াড়ি বলি, আর অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়িকে বলা হয়ে থাকে বারখান বালিয়াড়ি। তো বারখান বালিয়াড়ি আমরা সাধারণত বেশি দেখতে পাই সাহারা মরুভূমির মতো মরুভূমিতে বারখান বালিয়াড়ি বেশি দেখা যায়। কে গদর পার্টি প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন? গদর পার্টি আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এটা প্রতিষ্ঠিত হয়। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1913 সালে। কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। অপশন ডি রাইট অ্যান্সার। 1913 সালে লালা হরদয়াল দ্বারা প্রতিষ্ঠিত হয় আমেরিকা সান ফ্রান্সিসকোতে। মঙ্গল গ্রহকে আর কি নামে ডাকা হয়? কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের আরেকটা বাড়ির কাজ দিয়ে রাখলাম। কে সর্বপ্রথম প্রস্তাব করেছিলেন যে ভৌত মহাবিশ্বের সমস্ত বস্তুকে সসীম সংখ্যক পরমাণুতে হ্রাস করা যেতে পারে, মানে পরমাণুর ধারণা যেটাকে বলা হয়, সেটা কে দিয়েছিলেন? সর্বপ্রথম প্রস্তাব দিয়েছিলেন যে মহাবিশ্বের সমস্ত বস্তুকে সসীম সংখ্যক পরমাণুতে হ্রাস করা যেতে পারে, এটাকে আমরা বলে থাকি, এটা যিনি বলেছিলেন আর কি, তিনি হচ্ছেন কনাদ। এই প্রস্তাবটা কনাদ দিয়েছিলেন। কনাদ হচ্ছে বৈশেষিক দর্শনের প্রবক্তা। বৈশেষিক দর্শনের প্রবক্তাকে, সেটা হচ্ছে কনাদ। চলো, কোনটি মৌল বা এলিমেন্টের উদাহরণ? এর ভিতরে কোনটা মৌল বা এলিমেন্ট? জল। জল কিন্তু এক বা একাধিক মৌল দিয়ে তৈরি হচ্ছে, H2O। তাই জলকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা যৌগ, তাই তো। তেমনি লবণও কিন্তু একটা যৌগ, NaCl, সোডিয়াম ক্লোরাইড বা ক্লোরিন, দুটো এখানে লাগছে, তো এই দুটোই হচ্ছে কি যৌগ। আচ্ছা, হিলিয়াম এখানে হচ্ছে একটা এলিমেন্টস বা মৌল, এবং এটা একটা নোবেল গ্যাসের মধ্যে পড়ে, নোবেল গ্যাস। চলো এরপরে যদি দেখি বায়ুটা কি, বায়ুটা হচ্ছে এক ধরনের মিশ্রণ হবে, যেহেতু এই বায়ুর মধ্যে আমরা বিভিন্ন ধরনের গ্যাস দেখতে পাই, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন আলাদা আলাদা দেখতে পাই, তাই বায়ুটা হচ্ছে বিভিন্ন গ্যাসের সংমিশ্রণ, তাই তো। চলো এরপরেরটাতে আসি আমরা। এটা প্রশ্নটা সহজ বাট একটু কঠিন করে দেয়া হয়েছে। নিম্নলিখিত কোন নদীগুলি বঙ্গোপসাগরে পতিত হয়? কোন নদীগুলি পতিত হয় বঙ্গোপসাগরে? মহানদী, গোদাবরী, নর্মদা। দেখো নর্মদা তো পশ্চিম বাহিনী, তো প্রথমেই তিনটা বাদ দিয়ে দাও, যেখানে যেখানে তিন আছে কেটে দাও, তাহলে পড়ে থাকছে অপশন এ কেবল 1 এবং 2, মহানদী, গোদাবরী বঙ্গোপসাগরে পতিত হয়। বঙ্গোপসাগরে পতিত মানে এই দুটো হচ্ছে পূর্ব বাহিনী নদী। বঙ্গোপসাগরে পতিত হতে গেলে প্রথম শর্ত হচ্ছে পূর্ব বাহিনী হতে হবে তোমাকে, তাই তো। আর পশ্চিম বাহিনী নদীগুলো যেমন নর্মদা খাম্বাত উপসাগরে, কিছু কিছু বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তো তারা বঙ্গোপসাগর না হলে খাম্বাত উপসাগরে, না হয় কচ্ছ উপসাগরে, এইসব জায়গাতে পতিত হবে পশ্চিম বাহিনী নদীগুলো, বাট কখনোই বঙ্গোপসাগরে পতিত হতে পারে না ভারতের পশ্চিম বাহিনী নদীগুলো। চলো এরপরেরটা, আইসোটোপ শব্দটি কি নির্দেশ করে? আইসোটোপ শব্দটি কি নির্দেশ করে?
একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে বলা হয় পরস্পরের আইসোটোপ, তাই তো? পরমাণু একই থাকবে, পরমাণুর পারমাণবিক সংখ্যা একই থাকবে, বাট ভর সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই তো? ভর সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে আমরা সাধারণত বলবো কি? পরস্পরের আইসোটোপ। চলো এরপরে স্যালাইভারি অ্যামাইলেজ উৎসেচকটি কোথা থেকে নিঃসৃত হয়? প্রশ্ন 15টার উত্তর হচ্ছে স্যালাইভারি মানে হচ্ছে লালা গ্রন্থি থেকে নিঃসৃত হবে। দেখো অ্যামাইলেজ দুই প্রকারের হয়, একটা অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, একটা লালা গ্রন্থি থেকে। দেখো প্রথমে বলা হচ্ছে টায়ালিন লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এগুলো সবই উৎসেচক বা এনজাইমের মধ্যে পড়ে, খাদ্য পরিপাকে ভূমিকা পালন করে। পেপসিন পাকস্থলী থেকে নির্গত হয়, ট্রিপসিন অগ্নাশয় থেকে নির্গত হয়, লাইপেজ অগ্নাশয় এবং ক্ষুদ্রান্ত্র দুটো থেকেই নিঃসৃত হয়, আর অ্যামাইলেজ লালা গ্রন্থি ও অগ্নাশয় থেকে নিঃসৃত হচ্ছে। লালা গ্রন্থি থেকে যেটা নিঃসৃত হয় সেটাকে স্যালাইভারি অ্যামাইলেজ বলা হয়, আর সাধারণত অগ্নাশয় থেকে যেটা নিঃসৃত হয় তাকে শুধু অ্যামাইলেজ বলা হয়ে থাকে। চলো, দ্য ডার্ক রুম বইটির রচয়িতাকে? বিখ্যাত বই দ্য ডার্ক রুম লিখেছিলেন আর.কে. নারায়ণ। চলো প্রশ্ন 17, চান্দেল্লা রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মধ্য ভারতে রাজত্ব করেছিল এরা। হ্যাঁ, বিশেষ করে আজকের দিনে যে মধ্যপ্রদেশ অঞ্চল আমরা দেখতে পাই, মধ্য ভারতে রাজত্ব করে শুধু মধ্য ভারত নয়, পশ্চিম ও মধ্য ভারতে, ঠিক আছে? পশ্চিম মধ্য ভারতে রাজত্ব করেছিল চান্দেল্লা বংশ, প্রতিষ্ঠাতা ছিল নান্নুকা। কালেশ্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত আছে? কালেশ্বর ন্যাশনাল পার্ক হরিয়ানাতে আছে। এছাড়া হরিয়ানাতে আরেকটা আছে, সেটা হচ্ছে সুলতানপুর। সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় আছে? এটাও সুলতানপুর জাতীয় উদ্যানটাও আমরা দেখব অবস্থিত আছে হরিয়ানাতে, তাই তো? তাহলে এখানে দুটো আমরা ন্যাশনাল পার্কে পাচ্ছি, আর সুলতানপুরটা কিন্তু খুব উল্লেখযোগ্য, ভারতের একটা পাখিরালয়ের মধ্যেও পড়ে বা পাখি অভয়ারণ্যের মধ্যেও পড়ে। হ্যাঁ, ভারতবর্ষের ওয়ান অফ দ্য লার্জেস্ট একটা পাখিরালয় এটা। জোসেফ স্টালিন কোন দেশের রাজনীতিবিদ ছিলেন? এখন নেই, বাট একটা সময় তিনি ছিলেন একটা দেশের রাজনীতিবিদ এবং ইতিহাসে খুব চর্চিত একজন ব্যক্তির মধ্যে তিনি পড়েন। অবভিয়াসলি জোসেফ স্টালিন, লেনিন এরা ছিলেন সোভিয়েত ইউনিয়নের রাজনীতিবিদ, বিশেষ করে সোভিয়েত যে কমিউনিস্ট পার্টি ছিল সেই কমিউনিস্ট পার্টির থেকে তারা কিন্তু সদস্য ছিলেন, অ্যান্ড সোভিয়েত ইউনিয়নের একজন প্রধানমন্ত্রী ছিলেন এই জোসেফ স্টালিন। দ্য ডিসকভারি অফ চাইল্ড এর লেখক কে? চলো আরেকটা বই, অনেকগুলো বই আমরা আজকে পেয়েছি। দ্য ডিসকভারি অফ চাইল্ড লেখক কে? ফ্রেডেরিক ফ্রাইবেল, জ্যাক রুশো, পিয়াজে এবং মারিয়া মন্টেসারি। রাইট অ্যান্সার এটাই হবে অপশন ডি, মারিয়া মন্টেসারি হচ্ছে দ্য ডিসকভারি অফ চাইল্ড শীর্ষক বইয়ের লেখক। এই হচ্ছে আমাদের আজকের দুর্দান্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস ক্লাস। আই হোপ তোমরা ক্লাসটি খুব ভালো করে বুঝতে পেরেছো। ইম্পর্টেন্ট আমরা কিছু প্রশ্ন উত্তর যেগুলো চর্চা করলাম, সেই প্রশ্নগুলো চর্চা করতে হলে আরও তোমাদের প্রতিদিন ক্লাসে যুক্ত হতে হবে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে কিন্তু ভুলবে না। অ্যান্ড ডু ওয়াচ TWS একাডেমি। TWS একাডেমিকে দেখতে থাকো, পরীক্ষার নোটিফিকেশান আসবে কখন তখন পড়বো এরকম চিন্তা ভাবনা করলে হবে না। সারা বছর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা অন্তত চর্চা করে যাও, জিকেটা তবু পরে তুমি চর্চা করে নিতে পারবে, বাট কারেন্ট অ্যাফেয়ার্সটা ডেলির কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি করলে অনেকটা কিন্তু চাপ তোমার কমে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।